আমাদের একটা রাইটের রাইট সৃষ্টি করে একটা ঘটনা। বুঝা গেছে? তোমরা যে ক্লাসে পাস করো এটা একটা ঘটনা দ্বারা সে ঘটনাটা কি বলতে পারি। যাদের ব্যাপারে ওই ঘটনাটা ঘটে তাদের রাইট সৃষ্টি হয়, আর যাদের জন্য ওই ঘটনাটা না ঘটে তাদের রাইট সৃষ্টি হয়। পরীক্ষা লিখে দিয়েছিল কিন্তু কোয়ালিফাই করার পরে ওই লিস্টে নাম আসছে কাদের? তোমাদের। আমার যে মাস শেষে বেতন পাওয়ার অধিকার জন্মেছে একটা ঘটনা দ্বারা সৃষ্টি হয়েছে, ঘটনা দ্বারা সৃষ্টি হয়েছে। সে ঘটনাটা কি? অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট কার্ড আছে, তাই না? তোমরা যে পৃথিবীতে ঘোরাফেরা করতেছ এটাও একটা ঘটনা দ্বারা সৃষ্টি হয়েছে। শিশু হিসেবে তোমাদের জন্ম হয়েছে। বুঝা গেছে? প্রত্যেকটা ঘটনা সেটা ছোট থেকে বড় কেমন সর্বোচ্চ জন্মগত অধিকার, ব্যক্তিগত অধিকার, জন্মগত অধিকার, সেগুলো একটা ঘটনা দ্বারা আর কতগুলো এই পৃথিবীতে মানুষ করতে সৃষ্টি হয়েছে, তাই না? মানুষ করতে সৃষ্টি invariably behind every right there is a fact. সেই তাই টাইটেল হচ্ছে defect to antecedent। একটি পূর্ববর্তী ঘটনা যার consequence হচ্ছে right. Right is a deliberate consequence যার ফলশ্রুতিতে একটা আইনগত consequence হিসেবে রাইট আছে। তাহলে প্রত্যেকটা রাইটের পেছনে একটা ঘটনা। বুঝা গেছে? আইন কাউকে রাইট কেন দেয়? Because certain facts are true of him which are not true for others. তোমাদের জন্য যে ঘটনা সত্য অন্যান্য পরীক্ষার্থীদের জন্য সেই ঘটনা সত্য নয়, কারণ তোমরা 8 মার্কসের উপরে পাইছো যে আমরা এত পর্যন্ত নিব, তোমাদের মার্কস তার উপরে। তাহলে একটা ঘটনা যাদের ক্ষেত্রে সত্য হয় তাদের জন্য রাইটটা সৃষ্টি হয়, ওই ঘটনাটা যাদের জন্য ঘটে না তাদের জন্য রাইট সৃষ্টি। বুঝা গেছে? তাহলে টাইটেল মানি একটা ঘটনা, অধিকার সৃষ্টিকারী ঘটনা। তাহলে আমরা বলতে পারি অধিকার সৃষ্টিকারী ঘটনাকেই টাইটেল বলে। অধিকার সৃষ্টিকারী ঘটনাকেই টাইটেল। এই টাইটেল সৃষ্টিকারী ঘটনা দুই ধরনের, একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডিরাইভেটিভ। একটা হচ্ছে অরিজিনাল আর একটা হচ্ছে ডিরাইভেটিভ। প্রথম যখন একটা অধিকার সৃষ্টি হয় এটাকে বলা হয় অরিজিনাল। প্রথম যখন একটা অধিকার সৃষ্টি হয় এটাকে বলা হয় অরিজিনাল। যেমন পুকুর থেকে তুমি যখন মাছ ধরো এটা অরিজিনাল। বাজারে গিয়ে যখন তুমি মাছটা বিক্রি করছো সেটা ডিরাইভেটিভ। বুঝা গেছে? তাহলে একটা ঘটনা প্রথম যখন সৃষ্টি হয় এটা হচ্ছে অরিজিনাল, আর
ওই অধিকারটা যখন অন্যের কাছে ট্রান্সফার হয়, যার কাছে যায় তার জন্য it is derivative, এটা একটা সৃষ্টি হয়, তার জন্য কি হয় ডেরিভেটিভ। আবার ওই একই ঘটনা আরেকজনের জন্য এক্সটিংটিভ, যে বিক্রি করে ফেলতেছে তার জন্য ওই অধিকারটা শেষ হয়ে যাচ্ছে, আর যে কিনতেছে তার জন্য ওই অধিকারটা সৃষ্টি হচ্ছে, অরিজিনালি না, হিসেবে ডেরিভেটিভ হিসেবে। কিন্তু মনে রাখতে হবে যে টাইটেলের এসেন্স হচ্ছে, টাইটেলের মূল কথা হচ্ছে অধিকার সৃষ্টি হওয়া, অরিজিনাল নাকি ডেরিভেটিভ এটা টাইটেলের মূল ঘটনা নয়। কারণ একবার যখন সৃষ্টি হয়ে যায় অধিকারটা, কারটা অরিজিনাল কারটা ডেরিভেটিভ, এই দুইটার মধ্যে অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য আর থাকে না। তাহলে বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে টাইটেল হতে পারে অরিজিনাল, হতে পারে ডেরিভেটিভ। অরিজিনাল দুটাকে বলে যখন একটা অধিকার বিলোপু, শব্দটা কি বি টি এন ও কিউ, ফ্রেশ, বিলোপু মানে আফ্রেশ, এ এফ আর ই এস সি এইচ, এস এইচ, যখন একটা অধিকার আফ্রেশ নতুন বিলোপু তৈরি হয় তখন সেটাকে বলা হয় অরিজিনাল। আর যখন এটা প্রথমে তৈরি হয়ে অন্যের কাছে যায় সেটাকে বলা হয় ডেরিভেটিভ। তাহলে একটা ঘটনা যেমন ভাবে একটা অধিকারের সৃষ্টি করে, তেমনি ভাবে একটা ঘটনা একটা অধিকারকে শেষ করে, এক্সটিংগুইশ করে, তাই না? ট্রান্সফারের মাধ্যমে আমরা বলেছি কি একটা অধিকার সৃষ্টি হয়, আবার আরেকটা অধিকার ধ্বংস হয়। টাইটেল ধ্বংসকারী ঘটনাকে বলা হয় ডাইভেস্টিভ ইফেক্ট। টাইটেল ধ্বংসকারী ঘটনা হচ্ছে ডাইভেস্টিভ ইফেক্ট, আর টাইটেল সৃষ্টিকারী ঘটনা হচ্ছে ইনভেস্টিভ ইফেক্ট। ইনভেস্টিভ ইফেক্ট শব্দটা ব্যবহার করা হচ্ছে ডেন্টন, কিন্তু পরবর্তীতে এর যে বেটার ওয়ার্ড পাওয়া না যাওয়ার কারণে এখন পর্যন্ত এই শব্দটা চলছে, যদিও সালমান মনে করে যে এই শব্দটা কেমন জানি মানে কম আর, কিন্তু তারপরেও এর যে বেটার ওয়ার্ড পাওয়া। আর এই ইনভেস্টিগেটিভ এবং ডাইভেস্টিটিভ ফ্যাক্ট দুটাকে মিলে এই ভেস্টিটিভ ফ্যাক্ট, তো টাইটেলের মূল কথাই হচ্ছে ভেস্টিটিভ ফ্যাক্ট। তাহলে টাইটেলের জীবনে তিনটা ঘটনা, এক হচ্ছে তার ক্রিয়েশন, আরেকটা হচ্ছে তার ট্রান্সফার, আরেকটা হচ্ছে তার এক্সটিংশন। বুঝে গেছে? এই তিনটা ঘটনা নিয়েই টাইটেল, এই তিনটা ঘটনা নিয়েই আসলে মনে কেমন এই মানে ওই যে বললাম সে মাছ বিক্রি করছে, এই বিক্রি করাটা একজনের জন্য অধিকার সৃষ্টি করছে, আরেকজনের জন্য অধিকারটা ধ্বংস করছে। কিন্তু ধ্বংস করছে যার, তার ওই মানে অধিকার ট্রান্সফার করাটাকে বলা হয় এলিয়েনেটিভ। এলিয়েনেটিভ বুঝা গেছে? কি এলিয়েনেটিভ, কিন্তু এক্সটিংটিভ না। এক্সটিংটিভ হচ্ছে যেমন কারো ঋণ আছে, কারো ঋণের অধিকার আছে, ঋণটা ঋণ গ্রহীতা দিয়েই দিল, তাহলে এই ঋণের অধিকারটা এলিয়েনেট হয়নি, এক্সটিংক্ট হয়ে গেছে। কারণ ওই ঋণের ব্যাপারে ঋণের জীবনটাকে শেষ করবে না, মানে ওই পার্টিকুলার ঋণের ক্ষেত্রে ওটা ওই অধিকারটা এক্সটিংক্ট হয়ে গেছে, তাই না? যখন একটা ডেট পে করা হয়, এখানে বলছে ডেটস পেড ইজ এক্সটিংক্টিভ, but when transferred to another is alienative. ঋণটা আমি ওর কাছ থেকে 5 লাখ টাকা পাবো, ও আমাকে ঋণটা দিয়ে দিল, পে করে দিল, তাইলে ঋণের অধিকারটা এক্সটিংক্ট হয়ে গেল। কিন্তু সে আমাকে দিল না, সে বলল ও আমাকে দিল, তাইলে এটা ঋণ ট্রান্সফার হলো। এটা বুঝে গেছে? দ্যাটস সিম্পল। তাহলে
ফ্যাক্ট হলো দুই ধরনের, একটা হচ্ছে ভলান্টারি আর একটা হচ্ছে ইনভলান্টারি। এই একটা হচ্ছে অ্যাক্ট অফ দ্য পার্টিস এর মাধ্যমে, কিসের মাধ্যমে? অ্যাক্ট অফ দ্য পার্টিস। আর কতগুলো অধিকার জন্ম হয় অ্যাক্ট অফ দ্য পার্টিস এর মাধ্যমে না, অ্যাক্ট অফ দ্য ল। অ্যাক্ট অফ দ্য পার্টিস, অ্যাক্ট অফ দ্য ল। সাধারণত অ্যাক্ট অফ দ্য পার্টিস এর ঘটনা হচ্ছে এগ্রিমেন্ট বা ট্রান্সফার। সবচেয়ে বেশি মানুষ ভলান্টারিলি যে অধিকারটা সৃষ্টি করে, যে অধিকারটা ট্রান্সফার করে বা যে অধিকারটা ধ্বংস করে, সেটা হচ্ছে কন্ট্রাক্টের মাধ্যমে। কিসের মাধ্যমে? কন্ট্রাক্টের মাধ্যমে। সেই কন্ট্রাক্ট দুই ধরনের হতে পারে, সেই কন্ট্রাক্ট অনেক ধরনের হতে পারে। কন্ট্রাক্ট এক যখন করো তখন তোমরা জানতে পারবে। অ্যাক্ট ইন দ্য ল, অ্যাক্ট অফ দ্য ল। অনেক সময় এই অধিকারটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়? আইন নিজেই সৃষ্টি করে, আইন নিজেই সৃষ্টি করে, কাউকে এটা করতে হয় না। যেমন ইনহেরিটেন্সের অধিকার। ইনহেরিটেন্সের অধিকার মৃত বাবার সাথে সন্তানদের কি চুক্তি করতে হবে, নাকি অ্যাক্ট অফ দ্য ল মাধ্যমে অটোমেটিক্যালি আসে? অ্যাক্ট অফ দ্য ল মাধ্যমে অটোমেটিক্যালি আসে। কেউ একজন ব্যাংকরাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, তার অধিকারটা সে কিছু করতে হবে না, ল নিজেই ওই অধিকারটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। অথবা কোন একটা সম্পত্তি যদি এক্সিকিউশন অফ ডিক্রি যদি কি হয়, ডিক্রি হয়ে যায়, তাহলে পার্টিগুলো চুক্তি করতে হবে। এটা অ্যাক্ট অফ দ্য ল এর মাধ্যমে অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, এটা ট্রান্সফার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে যে কতগুলো বিষয় এর ঘটনা থেকে বলছি, টাইটেল অধিকার সৃষ্টিকারী ঘটনাটা পার্টিরা নিজেরা করতে হবে না, এটা ল নিজেই কি করবে, ল নিজেই এটার ব্যাপারে অধিকার সৃষ্টিকারী বা অধিকার ধ্বংসকারী সিদ্ধান্তটা দিবে। আর অ্যাক্ট অফ দ্য পার্টি যেগুলো, যেমন আমি উইল করব নাকি উইল করব না, এটা কি অ্যাক্ট অফ দ্য ল নাকি অ্যাক্ট অফ দ্য পার্টি? এটা অ্যাক্ট অফ দ্য পার্টি। কেন? যেমন সেলিং প্রপার্টি, আমি আমার প্রপার্টি বিক্রি করব, এটা কিন্তু অ্যাক্ট অফ দ্য, তাহলে আমি আমার প্রপার্টি সেল করব, এটা অ্যাক্ট অফ দ্য পার্টিস। আর আমার সম্পত্তি দেউলিয়া ঘোষণা করে কোর্ট বলছে এটা বিক্রি হয়ে গেছে, এটা কিন্তু আবার অ্যাক্ট অফ দ্য একই ঘটনা। এখানেও ট্রান্সফার অফ প্রপার্টি হচ্ছে, এখানেও ট্রান্সফার অফ প্রপার্টি, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে আমার হাত আছে, আমার অ্যাক্ট আছে, অ্যাক্ট অফ দ্য পার্টি আছে, আর এখানে অ্যাক্ট অফ দ্য পার্টি। এখন অ্যাক্ট অফ দ্য পার্টি হইতে পারে ইউনিল্যাটারাল, হইতে পারে বাইল্যাটারাল। এগ্রিমেন্ট কিসের উদাহরণ? বাইল্যাটারাল। এগ্রিমেন্ট কিসের উদাহরণ? সাধারণত লতে এগ্রিমেন্টের মাধ্যমে অধিকার সৃষ্টি হয়, এটা রুল। আর ইউনিল্যাটারাল পাওয়ারটা এক্সেপশন, এটা জেনারেল আর এটা এক্সেপশন। মনে থাকবে সাধারণত এগ্রিমেন্টের মাধ্যমে অধিকার সৃষ্টি, অধিকার ধ্বংস ইত্যাদি হয়। আর ইউনিল্যাটারাল একপাক্ষিকভাবে পাওয়াটা একটা এক্সেপশন। এবং কতগুলো ইউনিল্যাটারাল অ্যাক্ট আছে অধিকার সৃষ্টিকারী বা অধিকার ধ্বংসকারী ঘটনা, যেটার ব্যাপারে অন্যজনের কনসেন্টের প্রয়োজন নেই। আরেকটু বলি, সাধারণত এগ্রিমেন্ট বা বাইল্যাটারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে অধিকার সৃষ্টি হওয়া সাধারণত ঘটে। একপাক্ষিকভাবে সাধারণত অধিকার সৃষ্টি হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এবং সেই কিছু কিছু ক্ষেত্রের মাঝখানে কিছু এমন আছে যেটার জন্য কারো কনসেন্টেরই প্রয়োজন নাই, আর কিছু কিছু ইউনিল্যাটারাল অ্যাক্ট আছে যেগুলোর জন্য কনসেন্টের প্রয়োজন আছে। যেমন যেমন আমি উইল করলাম, কি করলাম? উইল করলাম, উইলটা কি কার্যকর হয়ে যাবে? উইল করেছো, অ্যাকসেপ্ট করতে হবে, কনসেন্টের প্রয়োজন, কনসেন্টের প্রয়োজন, গ্রহীতা গ্রহণ করতে হবে। আমি উইল করলাম, সে গ্রহণ করলো না। ইউনিল্যাটারাল আমি একপাক্ষিকভাবে এটা
কিন্তু গ্রহীতা গ্রহণ করলো না, তাহলে এটা সৃষ্টি হবে না, অধিকার সৃষ্টি হবে না। আর কতগুলো আছে যেগুলো অধিকার সৃষ্টি করার জন্য কনসেন্টের প্রয়োজন নেই, আর কতগুলো আছে যেগুলোতে কনসেন্টের প্রয়োজন নেই। যেমন যেমন ল্যান্ডলর্ডের টেনেন্ট যে ভাড়া দিচ্ছে না তার উপরে রিএন্ট্রির যে অধিকার, সেটা ডেসপাইট হিজ ডিসেন্ট, সে কনসেন্ট দিচ্ছে না, সে ডিসেন্ট দিচ্ছে যে না আমি থাকবো, এটা আমার অধিকার, এই সেই, কিন্তু তারপর সেখানে ফোর্স রিএন্ট্রি করা যায়, কারণ এটা তারই সম্পত্তি এবং সে অবৈধভাবে এটাকে দখল করে আছে। তাহলে এই যে আমার আবার ওই জায়গার উপর পজিশন নেওয়ার যে অধিকারটা এবং তার অধিকারটাকে এক্সটেন্ড করার আমার যে ঘটনাটা আমি ঘটাতে চাচ্ছি, সেটার জন্য কনসেন্টের তো প্রয়োজন নেই, বরঞ্চ ডেসপাইট হিজ ডিসেন্ট আমি ওই ঘটনাটা করতে পারি। বুঝা গেছে? এবার আমরা চলে আসি বাইলেটারাল, ইউনিলেটারাল এক্সেপশন। তাইলে ইউনিলেটারালে কতগুলোতে কনসেন্ট দরকার আছে, ইউনিলেটারালে কতগুলোতে কনসেন্টের দরকার নেই। এবার আসে এগ্রিমেন্ট। সবগুলো বেসিক ইফেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগ্রিমেন্ট। কেমন? এগ্রিমেন্ট তোমার এগ্রিমেন্টকে আইন অনেক প্রোটেকশন দিয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে কনসেন্ট। প্রত্যেকটা এগ্রিমেন্টে কি থাকে? কনসেন্ট। মানুষের উপর কোনো অধিকার সৃষ্টি করা ল এর মাধ্যমে মানুষের পরস্পরের জন্য অধিকার সৃষ্টি করা একটা উপায় হচ্ছে কি ল করে দিলাম যে এটা তোমার রাইট, এটা তোমার ডিউটি। তখন আমরা কি বলি? এটা ঠিক হয়নি, এটা কালো আইন, সো কল খারাপ আইন, আমরা বলবো কি খারাপ আইন, তার পছন্দ হয়নি। নিজে যেটা রাজি হয়ে আসছে যে আমার আর তোমার মধ্যে এই অধিকার এবং দায়িত্ব থাকে, তাহলে সে কি বলতে পারবে যে এটা ভালো আইন হয়নি, এটা কি বলতে পারবে? এবং যেখানে পরস্পর রাজি আছে সেখানে এনফোর্সমেন্ট করার তেমন প্রয়োজনও নেই। বুঝা গেছে? তাহলে লেজিসলেশনের সাথে আইনের এগ্রিমেন্টের একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি কি? এগ্রিমেন্ট হচ্ছে প্রাইভেট লেভেল দুজনের মধ্যে, আর লেজিসলেশন হচ্ছে আসলে এটাও এক ধরনের এগ্রিমেন্ট, ইমপ্লাইড এগ্রিমেন্ট। জনগণ কর্তৃক পাঠানো সংসদ সদস্যরা বসে এক ধরনের চুক্তি করে ওই দেশের জন্য, এটাও কনসেন্টের ভিত্তিতে হয়। ভোট না করলে ওই আইনটা পাস হয় না। তাহলে সেজন্য এগ্রিমেন্টে আইন প্রোটেকশন দেয়। এটাও এক ধরনের লেজিসলেশনের মতো। সাদৃশ্য আছে না? সাদৃশ্য আছে, কিন্তু আমার প্রেরিত প্রতিনিধিরা কনসেন্টের মাধ্যমে একটা আইন করে, আর প্রাইভেটলি আমরা নিজেরা বৈধ কোনো উদ্দেশ্যে কোন একটা চুক্তি করলে এটার সাথে এখানেও কনসেন্ট জড়িত, ওখানেও কনসেন্ট জড়িত। এই জন্য ল এগ্রিমেন্টে কি করে থাকে? ল এগ্রিমেন্টে সাধারণত প্রোটেকশন দিয়ে থাকে। একটা বললাম এটার সাথে লেজিসলেশনের কি আছে? অ্যানালজি আছে, সাদৃশ্য আছে। দুই নাম্বার, কেন এগ্রিমেন্টে প্রোটেকশন দেওয়া হয়? সাধারণত মানুষ যে বার্ডেন নিজের মাথার উপর নিয়েছে সেটার উপর সে সন্তুষ্ট থাকে। আইন যদি তাকে কোনো একটা বার্ডেন চাপিয়ে দেয়, তাহলে যতই পার্লামেন্টারিয়ানরা আমাদের পক্ষ থেকে ওই চুক্তি করুক না কেন, ওখানে প্রত্যক্ষভাবে আমি ইনভলভ ছিলাম। অনেক সময় আমরা এমন বলতে পারি, হ্যাঁ আমি ওই পার্লামেন্টারিয়ানকে ভোট দিয়েছি, কিন্তু তার ভোটটা আমি যেটা করতাম তার বিপরীতে চলে গেছে। তাহলে এখানে কনসেন্টটা খুবই ইমপ্লাইড। অনেক সময় আমি তার সাথে কনসেন্ট না, আমি স্যাটিসফাইড না, কিন্তু আমি যখন নিজে প্রত্যক্ষভাবে একটা এগ্রিমেন্ট করব, সেটার ক্ষেত্রে যতই
সূত্রপাত যে এনলাইটেনমেন্ট, সেখানে যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলা হয়েছে এবং যেখানে জনগণের ইচ্ছাই আইনের সৃষ্টিকারী ঘটনা ঘটতে পারে, মানে ল আলটিমেটলি মানুষের ইচ্ছার উপরে, তাই নাকি? সুতরাং সভরেন যেটা, সেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আসলে কারা, সেটা তো আসলে জনগণ। সুতরাং আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে তার সূতিকাগার এখানে রয়েছে। শুনতে খারাপ লাগলেও সেই ইউরোপিয়ান সিস্টেমে যে কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি ট্রিটি, আমরা যে চুক্তি করে থাকি অন্য একটা দেশের সাথে, সেই চুক্তির মূল কথা কি? কনসেন্ট। কারণ রাষ্ট্র চুক্তি করার সময় তার কনসেন্ট কোন একটা বিষয়ে দিয়েছে। সুতরাং পরে বলা যাবে না যে আমি তো সার্বভৌম রাষ্ট্র, আমি কেন এই আইন দ্বারা বাধ্য? কারণ তুমি অলরেডি কনসেন্ট দিয়ে আসছো। এবং ইন্টারন্যাশনাল লয়ের বৈধতার একটা অন্যতম থিওরি হচ্ছে কনসেন্ট থিওরি। কি থিওরি? কনসেন্ট থিওরি, যে আন্তর্জাতিক আইন বৈধ কারণ সবাই মিলে এটা কনসেন্ট দিয়ে। তো সভরেন স্টেটগুলো কনসেন্ট দিয়েছে যে আমি যদিও বা সভরেন, আমি কিছু কিছু বিষয়ে আন্তর্জাতিক আইন মেনে চলব। বুঝা গেছে? এমনিতে সভরেন বাই ডেফিনিশন কি? যে কারো কথা শুনতে বাধ্য না। সভরেন কে? যে কারো কথা শুনতে বাধ্য না। তাইলে আবার ইন্টারন্যাশনাল ল আমরা বলছি যে মানতে বাধ্য কেন হচ্ছে? সভরেন কেন আন্তর্জাতিক আইন মানবে? এটার একটা থিওরি হচ্ছে, একটা থিওরি বললাম, সব থিওরি না, একটা থিওরি হচ্ছে কনসেন্ট থিওরি। তাহলে এই যে অ্যাংলো আমেরিকান যে আইন ব্যবস্থা, যেটাই আসলে ইন্টারন্যাশনাল ল, এই আমাদের মতো দেশগুলো আন্তর্জাতিক আইনের সুবিধা পায় না কেন? কারণ এটা আমাদের জন্য বানানো হয়নি। এটা ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা পাওয়ার স্ট্রাকচার, যেমন সিকিউরিটি কাউন্সিল ইত্যাদি, অর্থাৎ পাওয়ার কার হাতে? ওদের হাতে। এজন্য অনেক যুগান্তকারী কিছু বইপত্র রয়েছে যেখানে বলছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ইন্টারন্যাশনাল মূলত বানানো হয়েছে পাওয়ার, ইকোনমিক্যালি পাওয়ার, বিশেষ করে দ্য ওয়েস্ট। ঠিক আছে? তাহলে কনসেন্ট আমাদেরকে একটা এর কারণে এগ্রিমেন্ট। এখন কথা হচ্ছে চুক্তি। সব ধরনের চুক্তি কি বৈধ? ওই সমস্ত চুক্তি, ওই সমস্ত প্রমিস যেগুলো পরস্পরের জন্য অধিকার সৃষ্টি করে। তাহলে অবৈধ কোনো বিষয়ে কি চুক্তি হতে পারে? অবৈধ কোনো বিষয়ে চুক্তি হতে পারে। কতগুলো এখানে? ভ্যালিড কন্ট্রাক্ট, ভয়েড কন্ট্রাক্ট এবং ইনভ্যালিড কন্ট্রাক্ট। বুঝা গেছে? ভয়েড, ভ্যালিড, ইনভ্যালিড বা ভয়েডেবল, ইনভ্যালিড বা ভয়েডেবল। সম্পূর্ণ যেটা চুক্তিতে কোনো খুঁত নাই সেটা হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট, আর যেটাতে কোনো বৈধতা নাই সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। আর কিছু কিছু বৈধতার কম্পোনেন্ট আছে, কিছু কিছু অবৈধতার কম্পোনেন্ট আছে। বিশেষ করে কোনো একটা পার্টি চাইলে ওটাকে অবৈধ করতে পারে, বা কোনো একটা পার্টি চাইলে এটাকে বৈধ করতে পারে, মাঝখানে রয়ে গেছে, সেটাকে বলা হয় ভয়েডেবল কন্ট্রাক্ট। বুঝা গেছে? কিন্তু ভয়েডেবল কন্ট্রাক্টটা একবার যদি ভয়েড করে দেয়, এটাকে সাধারণত ভয়েড অ্যাট ইনিশিও ধরা হয়। ভয়েড অ্যাট ইনিশিও প্রথম থেকে ভয়েড হিসেবে ধরা হয়। এখন কথা হচ্ছে এগ্রিমেন্ট কত ধরনের? এগ্রিমেন্ট বেশ কয়েক ধরনের আছে। এর মধ্যে রাইট ক্রিয়েটিং এগ্রিমেন্ট, মানে রাইট এগ্রিমেন্ট হচ্ছে কন্ট্রাক্ট। সবচেয়ে বেশি প্রাইম एग्जांपल হচ্ছে কন্ট্রাক্ট। দুই নম্বর হচ্ছে গ্র্যান্ট। গ্র্যান্ট হচ্ছে কাউকে যদি তুমি লাইসেন্স দাও, কোনো ফ্র্যাঞ্চাইজি দাও, তাহলে এটা রাইট ক্রিয়েটিং ঘটনা, রাইট ক্রিয়েটিং ঘটনা। আর কি তুমি যে কোনো অধিকার একবার ক্রিয়েট করলে সেটাকে ট্রান্সফার করতে পারবে। এই কি করতে পারবে? ট্রান্সফার করতে পারবে। এভাবে ট্রান্সফার করাকে অ্যাসাইনমেন্ট বলা হয়। কি বলা হয়? অ্যাসাইনমেন্ট। আবার
তুমি ওই রাইটটাকে এগ্রিমেন্টের মাধ্যমে ধ্বংস করতে পারবে, শেষ করে দিতে পারবে, এবং সেটাকে বলা হয় রিলিজ, ডিসচার্জ বা সারেন্ডার। এই ধরনের বিভিন্ন ঘটনার মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে রাইট সৃষ্টি করা যায়, রাইট ট্রান্সফার করা যায় এবং রাইট শেষ করে দেওয়া যায়। কেমন? এখানে একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে প্রত্যেক কন্ট্রাক্টে একটা কনসিডারেশন লাগবে। শব্দটা লিখতে হবে, কি লাগবে? কনসিডারেশন। কোন একটা বিনিময় লাগবে, কোন একটা কুইড প্রো কো লাগবে। কুইড কিউইউআইডি, কুইড প্রো কো। কেমন? অর্থাৎ কুইড প্রো কো, কিউইউআইডি কুইড, দ্বিতীয় ধরনের নাকি প্রো পিআর প্রো কিউইউও, কুইড প্রো কো। তার মানে আদান প্রদান। কি থাকতে হবে? আদান প্রদান। এখন ইংলিশ সিস্টেমে একটা পিকুলিয়ার রুল হচ্ছে এই কনসিডারেশনটা সাফিশিয়েন্ট হতে হবে। এই কনসিডারেশনটা কি হতে হবে? সাফিশিয়েন্ট হতে হবে। যেমন তুমি 1 বিঘা জমি বিক্রি করেছো আর একজন সেটা কিনে ফেলেছে 5000 টাকা দিয়ে। এখানে বোঝাই যাচ্ছে এখানে গন্ডগোল আছে, কারণ এখানে কনসিডারেশনটা কি না? সাফিশিয়েন্ট না। কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের রুল হচ্ছে সাফিশিয়েন্ট হওয়া বাধ্যতামূলক নয়। এমনকি লাভ এন্ড এফেকশন ক্যান বি এ কনসিডারেশন। কনসিডারেশন হিসেবে অর্থাৎ এখানে কনসিডারেশনের বিষয়টা আমাদের মতো দেশে একটু উদারভাবে নিয়েছে, আর ইংলিশ সিস্টেমে এটাকে সিরিয়াসলি নিয়েছে। কেমন? আচ্ছা, কনসিডারেশন কেন দরকার? আমি তোমাদেরকে কি বললাম, এটা কিন্তু ইম্পর্টেন্ট ঘটনা। চুক্তি হয়েছে কিন্তু কনসিডারেশন নাই, ওই চুক্তি কিন্তু হবে না। কারণ কন্ট্রাক্ট অ্যাক্টে বলা আছে যে প্রমিস বা কম্প্রোমাইজ বা এগ্রিমেন্ট not covered with consideration is not contract. Agreement must be accompanied by consideration. Consideration না আছে কেন? consideration দরকার। consideration এই জন্যই দরকার যাতে কোন কথার কথা বলেছে, কোন কথাটা নন সিরিয়াস ছিল, আর কোন কথাটা মিন করেছে, সিরিয়াসলি বলেছে, এটা যাতে বোঝা যায়। এই জন্য কিসের দরকার আছে? কনসিডারেশন প্রয়োজন। মনে থাকবে? তার মানে আইনের বিষয়গুলোকে খেলাধুলা করার কোনো সুযোগ নাই। যে আমি তোমাকে এই জমিটা দিয়ে দিলাম, পরদিন এসে বলছি কই আমি তো এটা দিয়ে দিছি না। এই জন্য আইনের কতগুলো ফর্মালিটি রয়েছে, সেই ফর্মালিটিগুলো মধ্যে মধ্যে কনসিডারেশন থাকতে হবে। এবার আসো ভয়েড বা ভয়েডেবল কি কি কারণে হতে পারে? একটা চুক্তি ভয়েড বা ভয়েডেবল কি কি কারণে হতে পারে? একটা টাইম ব্যবস্থায় একটা প্রকাশ পাওয়া যাবে, তবে মোটা আগে এই জিনিসগুলো আছে। এক নাম্বার ইনক্যাপাসিটি। এক নাম্বার ইনক্যাপাসিটি। যার ক্যাপাসিটি নেই সে কি চুক্তি করতে পারবে? সে চুক্তি করতে পারবে না। উদাহরণ, কারা চুক্তি করতে পারবে না? মাইনর, তারপর পাগল। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে যেমন প্রপার্টি সংক্রান্ত কোন চুক্তি কি ইনসলভেন্ট করতে পারবে? পারবে। এই অন্য দেশের নাগরিক পারবে কি পারবে না, এরকম বিভিন্ন ধরনের বিধিনিষেধ আছে। সুতরাং ক্যাপাসিটিটা কি সেটা বুঝতে হবে। আর কি? আর হচ্ছে আলট্রা ভাইরাস চুক্তি করা যাবে। কাউকে যে ক্ষমতা দেওয়া হয়নি তার ক্ষমতার বাইরে চুক্তি করতে পারবে না। মনে থাকবে? আলট্রা ভাইরাস, ULTRA, আলট্রা VIRES, ভাইরাস না, আলট্রা ভাইরাস। আলট্রা ভাইরাস চুক্তি করা ইনক্যাপাসিটির মধ্যে আছে। এই 2 নাম্বার ইনফর্মালিটি। দেখো, ইনক্যাপাসিটির পরে লেখো ইনফর্মালিটি। আইনে কতগুলো ফর্মালিটি লেখা আছে, কতগুলো ক্ষেত্রে বলছে যে এটা লিখিত হতে হবে। কি হতে হবে? লিখিত হতে হবে।
আর কতগুলোর ক্ষেত্রে বলছে এটা উইটনেস থাকতে হবে, আর কতগুলোর ক্ষেত্রে বলছে এটা রেজিস্ট্রেশন থাকতে হবে, আর কতগুলোর ক্ষেত্রে বলছে এটা ইনকর্পোরেটেড হতে হবে। তাহলে যেখানে যেটা বলেছে এই ধরনের চুক্তিতে কোন কোন জায়গায় বলছে সিল থাকতে হবে, স্ট্যাম্প থাকতে হবে, প্রপার স্ট্যাম্প থাকতে হবে, কোন কোন ক্ষেত্রে বলছে ডেলিভারি হইতে হবে, তারপর ওই চুক্তিটা যেখানে যে ফর্মালিটিটার কথা বলা হয়েছে সেই ফর্মালিটিটা যদি না হয়ে থাকে তাহলে ওই চুক্তি ভয়েড বা ভয়েডেবল হওয়ার সম্ভাবনা আছে। এবং এই ফর্মালিটিটা কিসের জন্য দরকার? এভিডেন্স কিপিং, কেমন? এবং ওই চুক্তিটা পার্মানেন্সের জন্য দরকার, ওই চুক্তিটার স্থায়িত্বের জন্য এবং ওই চুক্তিটার এভিডেন্স কিপিং এর জন্য। ওকে, এবার নাম্বার 3 ইলিগালিটি। চুক্তি ভয়েড বা ভয়েডেবল হওয়ার আরেকটা কারণ কি? ইলিগালিটি। আইন চুক্তি করার সুযোগ দিয়েছে, তোমার কনসেন্টে তুমি কোন কিছু করতে পারো, তুমি অ্যাডাল্ট, তুমি পাগল না, তুমি কিছু করতে পারো, চুক্তি করতে পারো, কিন্তু তোমাকে আগুনের মধ্যে হাত দেওয়ার জন্য ল এলাও করতে পারে। সুতরাং ড্রাগ নিয়ে তুমি যদি, অস্ত্র নিয়ে তুমি যদি একটা চুক্তি করো, তুমি আমার সাথে নিয়ে গেছো কোর্টে, প্রথমে তোমাকে বাঁধতে, কারণ চুক্তি তো এটা এনফোর্সেবল একেবারেই হবে না, কারণ এটা ইলিগাল। অনৈতিক যে কোনো ব্যাপারে যদি যেটা আইনে এনফোর্স করে না সেটার ব্যাপারে যদি ল চুক্তি করো, ল তোমাকে সেই অটোনমি দেয়। এটা তো একেবারে আলট্রাভাইরাসের চেয়েও বেশি। আলট্রাভাইরাসে তো কিছু ক্ষমতা আছে, তার বাইরে গেছো নাকি বাইরে যাবেই এই প্রশ্নটা। এটা তো প্রথম থেকেই লিগ্যাল, ওটা তো লিগ্যাল কিন্তু তুমি বাউন্ডারি অতিক্রম করছো। এই কয় নাম্বার আছে? 4 নাম্বার, এরর অর মিস্টেক। এরর অর মিস্টেক, এই এরর দুই ধরনের আছে, একটা হচ্ছে এসেনশিয়াল এরর বা মিস্টেক, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল এরর। বুঝতে পারছো? এসেনশিয়াল এরর যদি কারো হয়, তোমাকে বলছে আমি প্লট এ বিক্রি করব, তুমি মনে করছো জি তুমি দিয়ে দিছো, এটা এসেনশিয়াল এরর, এটা বড় ধরনের এরর। অথবা তুমি বলছো আমি এর কাছে এই জায়গাটা বিক্রি করব, বি অ্যাকসেপ্ট করে ফেলছে, এটা বড় ধরনের এরর, এটার জন্য চুক্তি ভয়েড হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি নন এসেনশিয়াল এরর হয়, যেমন বলছে যে কোন একটা জিনিস তুমি কিনছো, এটা ডিফেক্ট নাই, কিন্তু দেখা যাচ্ছে ডিফেক্ট আছে, এই জিনিসটা নন এসেনশিয়াল এরর। যদি না সে তোমাকে ডিফ্রড করার জন্য ইচ্ছা করে বলে থাকে, মিসরিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেও জানে আসলে এরর ছিল, সেও জানে ডিফেক্ট ছিল, ঠিক আছে? তাহলে যদি সে জেনে শুনে এটা করে তাহলে সেটা ভয়েড, আর না হলে, কারণ ক্রেতা সাবধান, একটা নীতি আছে, মার্কেট ভ্যালু আছে, ক্রেতা সাবধান, ক্রেতার দায়িত্ব আছে সে সাবধানে জিনিসপত্র কিনা, শুধু বিক্রেতার কথার উপর ভিত্তি করে না। বুঝা গেছে? সুতরাং ল অনেক ক্ষেত্রে ব্যালেন্স করে। দোষটা আসলে কার, এটা বোঝার চেষ্টা করো। সে কি একেবারে ক্যারাসলি জিনিসটা কিনছে, কোনো কিছু একেবারে টেস্ট না করে, নাকি এখানে মিসরিপ্রেজেন্টেশন আছে। নাম্বার 5 কোয়েশ্চন, QER জোর করে যদি কোনো চুক্তি করা হয়ে থাকে সেই চুক্তিটা কি হবে? ভয়েড হবে। কারণ এখানে যে কনসেপ্টটা আছে মনে করা হচ্ছে আসলে এই কনসেপ্টটা নেই, রাইট? এটা তো স্পষ্ট, তাই না? যোগ করে কনসেপ্ট নিলেও ধরতে হবে যে কনসেপ্ট নাই। লাস্ট ওয়ান্ট অফ কনসিডারেশন, যেটা আগে বলেছি, ওয়ান্ট অফ কনসিডারেশন, সামথিং ইন এক্সচেঞ্জ, বৈধ কোনো সামথিং ইন এক্সচেঞ্জ থাকতে এই এটা বুঝা গেছে? টাইটেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইটেল আমরা বলি কি এনটাইটেলমেন্টের সৃষ্টি করে, কিসের সৃষ্টি করে? এনটাইটেলমেন্ট মানে ওনারশিপ, এনটাইটেলমেন্ট মানে ওনারশিপ, এবং
yes sir, oh yes sir.